হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ফিল্টার। এই ফিল্টার হচ্ছে সেই ফিল্টার যেটা আমরা ফোনে ছবি তোলার সময় দিয়ে থাকি। তবে এই ড্রামাতে এই ফিল্টারটা আবার একটু অন্যরকম। ড্রামাতে আমরা দেখব একটি কুৎসিত মেয়ে একটা জাদুর চুড়ি পায়। এই চুড়িটা পাওয়ার পরে হঠাৎ করেই সে অনেকগুলো ফিল্টার পায়, যার দ্বারা সে তার চেহারা পরিবর্তন করতে পারে। আর এইভাবেই যে ছেলেটিকে সে ভালোবাসতো, কিন্তু ছেলেটি টোটালি ওর দিকে ফিরেও তাকাতো না, সেই ছেলেটি ওর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। তো চলুন আর দেরি না করে সোজা গল্পেই যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়ের সাজ রুম দেখতে পাই। সে মূলত অনেক হেভি মেকআপ নিচ্ছিল। মেয়েটি দেখতে খুবই কুৎসিত, মানে সবাই ওকে কুৎসিত বলে, আমার নজরে মেয়েটি দেখতে অনেক সুন্দর। এই মেয়েটি কুৎসিত বলে সে একটা মাস্ক পরিধান করে বাইরে বের হয়। ও যে বাসে করে যাচ্ছিল, সেই বাসে একটি ছেলে একটি মেয়েকে হারাস করছিল। মেয়েটি এটা সহ্য করতে না পেরে ওই ছেলেটিকে আচ্ছা মতো ধোলাই দেয়। তো এই মেয়েটি হলো আমাদের ড্রামার মেইন হিরোইন, যার নাম সু চেং। সু চেং দেখতে কুৎসিত হলেও সে অনেক বেশি ব্রেভ একটা গার্ল, এবং সে কাউকেই পরোয়া করে না। সে যখন ছেলেটিকে মারছিল, ছেলেটি ওকে বিভিন্ন রূপে দেখতে লাগে, কিন্তু বাকি সবাই ওর একটাই চেহারা দেখছিল। এবার ও ছেলেটিকে মারধর দিয়ে বাহিরে বের হয়ে আসে। মূলত এখনও ওর ফ্রেন্ডের সঙ্গেই দেখা করতে যাচ্ছিল। তখন ও মনে মনে একটা কথা বলে। ও বলে, যখন আমার জন্ম হয়েছিল তখন ওর সাথে সাথে আরও কয়েকটা বাচ্চারও জন্ম হয়েছিল। সব বাচ্চাগুলোই সুন্দর হয়েছিল, কিন্তু ও হয়েছিল অসুন্দর। ওর কাছে একটু পরী এসেছিল, ও সেই পরীটিকেই মেরেছিল। তবে ও অসুন্দর হলেও ওর গায়ে ছিল অনেক শক্তি, সেজন্য ও ছোটবেলা থেকেই অনেক শক্তিশালী। এদিকে আমাদের ড্রামার হিরোকে দেখানো হয়। আমাদের এই হিরো চোখে অনেক কম দেখে। ওর নাম হলো তাংচি। তবে তাংচির একটা স্পেশাল অ্যাবিলিটি ছিল। ও যে কোনো মেয়ের দিকে তাকিয়ে বা যে কোনো মেয়ের ফটো দেখে বলতে পারতো সেই মেয়ে কত পার্সেন্ট মেকআপ করেছে। মূলত ও একটা বিউটি প্রোডাক্ট কোম্পানির ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়েই কাজ করে। আর ওই বিউটি প্রোডাক্ট কোম্পানিতেই আজকে একজন ইন্টার্ন নেওয়ার কথা ছিল। ওই কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্যই মূলত সু চেং যাচ্ছিল। ওর সাথে আরও দুইজন ছিল। তো আপনারা যেহেতু বুঝতে পারছেন এটা একটা বিউটি প্রোডাক্ট কোম্পানি, ওরা মার্কেটিং করে থাকে, সো এখানে সুন্দরী কাউকে নিবে, এটাই হলো কথা। কিন্তু সু চেং সবার নজরে খুবই কুৎসিত ছিল। কিন্তু ও যে সিভিটা জমা দিয়েছিল সেখানে ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে সামনাসামনি ওকে দেখার পরে যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা ওকে একদম শুরুতেই ক্যান্সেল করে দিয়ে বলে, তুমি অনেক বেশি মেকআপ করেছো, সো তোমাকে এই কোম্পানিতে কোনো দরকারই নেই। ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, ইভেন ওরা ওকে কুৎসিত পর্যন্ত বলে। সু চেং তখন মন খারাপ করে উঠে দাঁড়িয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল। চলে যাবার আগে ও টেবিলের উপরে থাকা একটা আপেল তুলে নেয়। সেই আপেলটাকে নিজের হাত দিয়েই দুই ভাগ করে ওখানে যে দুইজন লোক ইন্টারভিউ নিচ্ছিল তাদের দুইজনের হাতে দুই টুকরো আপেল দিয়ে যায়, আর ওদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু মেয়েটি মনে মনে অনেক কষ্ট পেয়েছিল, তাই বাহিরে এসে ও বসে বসে ড্রিঙ্ক করতে লাগে। আর নিজের এই ব্যর্থতার কথাও কাকে জানাবে। তখনই ওর বান্ধবী ওকে কল দেয়। ওর বান্ধবীকে পর্যন্ত এই কথাটা ও জানাতে পারে না। ওর মনে হচ্ছিল এখনও তো ওকে ফাইনাল কোনো ডিসিশন ওরা জানায়নি, তাই ও বসেছিল। ওর অপোজিটে আমরা একটা ছেলেকে বসে থাকতে দেখি, যেটা মূলত তাংচি ছিল। সু চেং এবং তাংচি ছোটবেলায় একই স্কুলে পড়তো, কিন্তু অনেক কাল তাদের দেখা হয় না। সু চেং জানেও না তার অপোজিটে আসলে তাংচি বসে আছে। ইভেন সু চেং তাংচিকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করত, কিন্তু তাংচি সু চেংকে একটুও পছন্দ করতো না। সু চেং মনে করেছিল তাংচিও হয়তো ইন্টারভিউতে হেরে গিয়েছে, তাই এখানে বসে আছে। ঠিক তখনই সু চেংয়ের ফোনে একটা মেসেজ আসে। সেখানে বলা হয় যে হাই স্কুলের রিইউনিয়ন হবে। সাথে সাথেই ওর ছোটবেলার তাংচির চেহারাটা মনে পড়ে। বাড়িতে আসার পরে সোজা ওর রুমে গিয়ে দেখে ওর বড় বোন রুমে বসে আছে। ওর বড় বোন দেখতে বেশ সুন্দর ছিল, তাই সে বেশ ভাব নিয়ে চলতো। কিন্তু ছোট বোন হিসেবে সু চেং ছিল খুবই কুৎসিত দেখতে। এটা নিয়ে ওর বাবা মায়ের আবার বেশ চিন্তা হতো। কিন্তু সু চেং খুবই ব্রেভ একটা গার্ল ছিল। এদিকে আমরা ল্যাবে কাজ করতে দেখি তাংচিকে। তাংচি ল্যাবে যখন কাজ করছিল ঠিক তখনই ওর বন্ধু ইউ এখানে আসে। মূলত ওর বন্ধুর সঙ্গে এই পার্টনারশিপেই ওরা একটা কোম্পানি চালায়। ওর বন্ধু ওকে বলে, আমাদের স্কুলের রিইউনিয়নের জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে, তোমার তো সেই মেয়েটির সঙ্গে দেখা হবে যে মেয়েটি
স্কুল লাইফে তোমাকে পছন্দ করতো। এই শুনেই ওর খুব ভয় লাগতে শুরু করে, কারণ মেয়েটিকে ও একটুও পছন্দ করতো না। ওর বন্ধুকে প্রথমে বলে ও যাবো না, কিন্তু পরে যেতে রাজি হয়। এদিকে আমরা সুচেনকে দেখি ওর বান্ধবী লিন ওকে নিয়ে এসেছিল একটা ড্রেসিং রুমে, মূলত ওকে সুন্দর করে সাজিয়ে তারপরে রিইউনিয়নে নিয়ে যাবে, কারণ চেং টোটালি যেতেই চাইছিল না। কিন্তু ওর বান্ধবী ওকে অনেক বুঝিয়ে পড়িয়ে তারপরে এখানে নিয়ে আসে। কিন্তু চেং এসেই কাজকর্ম করতে শুরু করে দেয়। এখানে যার যা কিছু প্রয়োজন ছিল ও সেসব এগিয়ে দিচ্ছিল। তারপরেও তাংচিকে দেখে লুকিয়ে পড়ে। ওর বান্ধবী বলে ও এসেছে তো কি হয়েছে, কিন্তু তারপরেও তাংচি অনেক সুন্দর, তাংচিকে অনেক মেয়েরাই পছন্দ করে, তো ও তাংচির সামনে দাঁড়ানোর সাহস পায় না। কিন্তু ওদের স্কুলের আরও কিছু বন্ধুরা ওকে মক করতে শুরু করে দেয়। ও সাহসের সঙ্গে সবার সাথেই কথা বলছিল, কিন্তু তারপরেও সবাই ওকে অনেক বেশি হ্যারাস করতে থাকে। তাই রেগে মেগে ও সোজা একটা ওয়াইনের মুখ খুলতে যায়। ও খুবই স্টাইলিশ ওয়েতে এই ওয়াইনের মুখটা খুলেছিল, যেটা আরও কিছু লোকজন দেখতে পায় আর সবাই ওর কাছে আসে তাদের একটা করে ওয়াইনের বোতল নিয়ে। ঠিক তাংচিও এসেছিল। তাংচির কাছে যে বোতলটা ছিল সেটার মুখ খুলতে গিয়ে ওর ভিতর থেকে অনেক ওয়াইন বাইরে চলে আসে। আর এখানে এত বেশি পরিমাণে চেং মেকআপ নিয়ে এসেছিল যে ওর চোখের কাজল, মেকআপ এসব দিয়ে একদম বিশ্রী অবস্থা হয়ে যায়। সাথে সাথেই তাংচি ওর একটা ছবি তুলে নেয়। ও তাংচিকে জিজ্ঞেস করে কীরকম লাগছে আমাকে দেখতে। তাংচি বলে খুবই বাজে, খুবই বিশ্রী। এরপরে মন খারাপ করে চেং ওখান থেকে বাহিরে চলে আসে। চেংয়ের প্রচণ্ড মন খারাপ হয়। ওর বান্ধবীর সঙ্গেও ও বেশি কথা বলে না, কাঁদতে কাঁদতে যেতে লাগে। সমস্ত রাস্তার মানুষ ওর দিকে অন্যরকমভাবে তাকিয়ে থাকে। চেংয়ের এতটাই মন খারাপ ছিল যে হাঁটতে হাঁটতে ও একটা গলির ভিতরে চলে যায়। সেখানে গিয়ে তাকে একটা বুড়ি মহিলা, সে কিছু ফুল বিক্রি করছে। ওই মহিলা ওকে কিছু ফুল দেয়। ও এই ফুলগুলো কিনে নেয়। তারপরে মহিলা ওকে বলে একটু দাঁড়াও। এরপরে মহিলা চেনের দিকে একটা ব্রেসলেট বা চুড়ি এগিয়ে দেয়, আর এটা সাধারণ কোনো চুড়ি ছিল না, এটাই মূলত ফিল্টার ব্রেসলেট, মানে এটা একটা জাদুই চুড়ি ছিল। সুপার টেক্ট প্রোডাক্ট এটা। এটা ও হাতে পরে নেয়। মহিলা খুবই খুশি হয়। এরপরে চেনের মন কিছুটা ভালো হয়ে যায়। ও কাছে করে ফুলগুলো নিয়ে মেট্রোতে করে বাসার উদ্দেশ্যে আসতে শুরু করে। আর তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। সাথে সাথেই দেখা যায় চেনের হাতে পড়ে থাকা চুড়িতে কিছু একটা হয়ে যাচ্ছে, এবং এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো কাজ করছিল। সঙ্গে সঙ্গে চেনের চেহারা একদম পরিবর্তন হয়ে যায়, আর চেনকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপরে চেং হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিল, সব মানুষ ওর দিকে অনেক সুন্দর করে তাকায়। ইভেন ওর বাবা মা ওর সামনে দিয়ে চলে গেলেও ওর বাবা মা ওকে চিনতে পারে না। এতে ওর খুব অবাক লাগে যে আমার বাবা মা আমাকে কেন চিনতে পারলো না। সেজন্য ও সোজা একটা গাড়ির কাছে আসে। সেখানে নিজের চেহারা দেখে একদম অবাক হয়ে যায়। এটাও কাকে দেখছে? এটা কি ও নিজেই? এটাতে ও এতটাই অবাক হয়ে যায়, ওর কাছে যে আয়না ছিল সেটা বের করে। সাথে সাথে দেখতে পায় না, ঠিকই তো আছে, ওর চেহারার কোনো পরিবর্তন হয়নি। তবে কি ও স্বপ্ন দেখছে? এরপরে খুব মন খারাপ করে ও বাড়িতে ফিরে আসে। ওর বোন বলে, তোমার চাকরিটা হয়নি তাই না? ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখব। ওর বোনও অনেক বড় একটা কোম্পানিতে কাজ করে। ও খুব মন খারাপ করে ওয়াশরুমে গিয়ে বসে থাকে। তখন ওর চেহারা আনস্টেবল হয়ে যায়। একবার ওর চেহারা সুন্দর হতে লাগে, আর একবার ওর নিজের রূপে ফিরতে লাগে। ওর বোন ওকে কিছু পরামর্শ দিয়ে এখান থেকে চলে যায়। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ওর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। অন্যদিকে আমরা সেই বিউটি প্রোডাক্ট কোম্পানিটি দেখতে পাই যেখানে তাংচি একটা মডেলের জন্য ওয়েট করছিল। আজকে ওদের বিউটি প্রোডাক্টের শ্যুট হওয়ার কথা আছে, কিন্তু যে মডেলের এখানে আজকে মডেলিং করার কথা আছে সেই মডেল হঠাৎ করেই জানায় তার আর্জেন্ট কিছু কাজ আছে, তাই সে আজকে কোনোভাবেই আসতে পারবে না। তো এটা তো অনেক বড় একটা সমস্যা। ওরা সবাই খুবই সমস্যায় পড়ে যায়। এখন কাকে দিয়ে এই কাজটা করাবে? তাংচি বলে অর্ডিনারি কাউকে দিয়ে করাতে হবে, কিন্তু রাস্তা থেকে যে কাউকে ধরে এনে তো এই কাজটা করানো যায় না। এদিকে সুদ সিংকে দেখতে পাই। ওর ফ্রেন্ড ওকে কল দেয়। ওর ফ্রেন্ড বলে ওর সঙ্গে দেখা করতে, এবং ওর ফ্রেন্ড এটাও জানতে চায় ওর চাকরিটা হয়েছে কিনা, কিন্তু ওর তো চাকরিটা হয়নি। ওর ফ্রেন্ড তখন বলে তাংচি নাকি ওর সঙ্গে দেখা করতে এসেছে। লিনের সঙ্গে তাংচি হয়তো এজন্য দেখা করতে এসেছে যে ওই মডেলটাতে ও কোনো কাজ করতে পারবে কি না। এইখানে সুচেং এসে দেখে যে এখানে অলরেডি তাংচি কথা বলছে, এবং তাংচি যে ওকে একটুও পছন্দ করে না সেটাও ও ওর কথা শুনেই বুঝতে পেরে গিয়েছে। এখানে লিনও তাংচিকে রিজেক্ট করে দেয়। এরপরে তাংচি মন খারাপ করে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাংচি বের হওয়ার আগেই সুচেন ওখান থেকে বের হয়ে আসে। রাস্তায় আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই।
যার হাত থেকে একটা বেলুন উড়ে যায়। বাচ্চা ছেলেটি ওই বেলুনটিকে ধরবার জন্য একদম মাঝ রাস্তাতেই দৌড়াতে শুরু করে, যেটা দূর থেকে তাংচি দেখতে পায়। তাংচি দেখা মাত্রই দেখে অন্য দিক থেকে একটা গাড়ি আসছে। তো তাংচি ছেলেটিকে বাঁচানোর জন্য খুব জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু তাংচি যাবার আগেই ওই ছেলেটিকে একটি মেয়ে বাঁচিয়ে নেয়। তাংচি খুবই অবাক হয়ে যায় যে মেয়েটিকে এত মহানুভব হৃদয়ের একটা মানুষ। এরপরে তাংচি দেখে যে মেয়েটি ওকে বাঁচিয়েছে সেই মেয়েটির পায়ের একটা জুতা খুলে পড়ে আছে। তাংচি জুতাটা নিয়ে সোজা মেয়েটির কাছে যায়। মেয়েটির চেহারা দেখা মাত্রই তাংচি ওর উপর ক্রাশ খেয়ে যায়। আর এই মেয়েটি কিন্তু সুচেং, ওর চেহারা আবারও পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে সুচেন তাংচিকে সামনে দেখে বেশ অবাক হয়ে যায়। তাংচি কেন ওর দিকে এভাবে তাকিয়ে আছে? কতদিন তো ওকে খুব বাজেভাবে বললো যে তোমাকে দেখতে খুবই বাজে লাগছে। তাই তাংচির সঙ্গে সুচেন কথা বলারও প্রয়োজন মনে করে না। সুচেন যখন এখান থেকে চলে যাচ্ছিল, তাংচি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। এরপরে তাংচির চোখে যে চশমা ছিল, সুচেন ওর ছবি দেখতে পায়। চশমার ভিতরেই দেখতে পায় ওর চেহারা পুরোই উল্টোপাল্টা এবং ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। তাই ও হাতের আয়নাটা বের করে বলে, তার মানে সেদিন আমি ঠিকই দেখেছিলাম, আমার চেহারার কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে তাংচি ওর ফোন নাম্বারটা লিখে মেয়েটির কাছে দিয়ে বলে, তোমাকে আমার অনেক প্রয়োজন, তুমি প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাকে মডেল হিসেবে হায়ার করতে চাই। কিন্তু তাংচিকে কোনো রকমের পাত্তা না দিয়ে এখান থেকে সুচেন চলে যায়। ও এখন ওর চেহারা নিয়ে বেশি কনসার্ন। ঠিক তখনই ওর বান্ধবী ওকে কল দিয়ে বলে, তোমাকে না আসতে বললাম। তখন ওর বান্ধবীর সামনে এসে বলে, এই তো আমি এসেছি। ওর বান্ধবী বলে, তুমি কে? সুচেন কোথায়? ও ওর বান্ধবীকে বোঝাতেই পারে না ওই সুচেন। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই। তাংচির মনে এখন কেবলমাত্র ওই মেয়েটি। তাংচি সবাইকে এসে বলে, এই মেয়েটিকে দিয়েই যদি শ্যুট করাতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট অনেক ভালো বিক্রি হবে, এবং এই মেয়েটি ছাড়া আমি মনে করি না আর কেউ পারফেক্ট আছে বলে। সবারই এই মেয়েটিকে পছন্দ হয়, কিন্তু মেয়েটিকে ওরা কিভাবে খুঁজবে? তাংচি তখন একটা লোগো দেখিয়ে বলে, মেয়েটির কাঁধে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে এই লোগোটা ছিল, তাছাড়া তার নাম ফোন নাম্বার আমি কিছুই জানি না। এদিকে আমরা সুচেনকে দেখতে পাই। ও বলে, আমার হাতের এই ব্রেসলেটের কারণেই এরকমটা হয়েছে আমি মনে করি, কিন্তু ব্রেসলেটটাও কোনোভাবেই খুলতে পারে না। ওর বান্ধবী বলে, এই ব্রেসলেটটা কোথা থেকে নিয়েছিলে? এরপরে সুচেং ওকে সেখানে নিয়ে আসে যেখান থেকে ওই মহিলার কাছ থেকে ও ফুল এবং ব্রেসলেটটা নিয়েছিল। কিন্তু এখানে এসেও জানতে পারে এরকম কোনো মহিলা তো কখনো এখানে ফুল বিক্রিই করতো না। ওর খুব মন খারাপ হয়ে যায়। ও ভেবেছে ওর এই চেহারা হয়তো কখনোই আর পরিবর্তন হবে না। বা এটা কিভাবে হলো? ওই মহিলা কি কোনো জাদুকরি? এরপরেও ওর বান্ধবীকেও বিশ্বাস করাতে পারে না যে ওই সুচেং। ওর বান্ধবীর পিছু পিছু ও এসে বলে যে আমিই সুচেং। ওর বান্ধবী বলে, আচ্ছা তাহলে বলো তো আমার বাড়ির পাসওয়ার্ডটা কি? ও তখন বলে যে এটাই পাসওয়ার্ড। ওর বান্ধবী হাঁ হয়ে বলে, এই পাসওয়ার্ডটা একমাত্র সুচেংই জানতো। তবে কি এ সুচেং? আবার সুচেং এর হাতের স্পর্শে ওর বাড়ির গেটটা খুলে যেত। তো ও যখনই স্পর্শ করে তখন বাড়ির গেটটাও খুলে যায়। তখন সুচেং বলে, তার মানে আমার চেহারা পরিবর্তন হলেও আমার ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন হয়নি। ওর বান্ধবী তখন ওকে বলে, চলো ভিতরে যাই, তারপরে আমরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। এরপরে ভিতরে এসে ওরা চুড়িটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু চুড়িটা কোনোভাবেই খুলতে পারে না। ওখানে একটা ওয়েট মেশিন ছিল, তো ওরা ওই মেশিনে এটাও মাপে যে ওর ওজন ঠিক আছে কিনা। তো ওর ওজনও ঠিক ছিল, শুধু ওর চেহারাটাই পরিবর্তন হয়েছে। এরপরে ও খুবই চিন্তায় পড়ে যায় আর ওই ব্রেসলেটটাকে জোরে জোরে ঝাঁকি দিতে লাগে, চর থাপ্পড় মারতে লাগে, ওটাকে ঘোরাতে লাগে। এরকম করতে গিয়ে হঠাৎ করেই ও লক্ষ্য করে এই ব্রেসলেটের ভিতরে কিছু একটা শকিং টাইপ জিনিস আছে। হঠাৎ করে ব্রেসলেটের ভিতর থেকে কিছু অ্যাপস বের হয়ে আসে, আর এই অ্যাপসগুলো ছিল সবই ফিল্টার অ্যাপস। যেরকম এখানে ছিল ইফেক্ট, চেহারা পরিবর্তন, ভয়েস পরিবর্তন, তারপরে পোশাক পরিবর্তন, মুখের স্কার পরিবর্তন, তুমি কোন মেকআপ করতে চাও, এসব। কিন্তু এই অ্যাপসগুলো শুধুমাত্র ও নিজে দেখতে পাচ্ছিল, ওর বান্ধবী কিন্তু দেখতে পাচ্ছিল না। ও লিনকে বলে, দেখো দেখো। লিন বলে, কই, আমি তো কিচ্ছু দেখতে পারছি না। এরপরে সুচেং বলে, এখানে কিছু একটা কারসাজি তো আছেই। হঠাৎ করে ও একটা কিছুতে টাচ করে দিলে ও ওর মূল ফর্মে ফিরে আসে, তার মানে ওর আসল চেহারা ফিরে পায়। এতে ওর বান্ধবী ওকে জড়িয়ে ধরে বলে, এই তো তুমি ঠিক হয়ে গিয়েছো। এরপরে ওর খুবই ইন্টারেস্টিং লাগে যে আসলে এই ব্যাপারটা খুব জোশ।
আস্তে আস্তে ও অনেকগুলো অ্যাপ পরিবর্তন করতে লাগে, সেগুলোকে ঘেঁটে ঘেঁটে দেখতে লাগে। একটা জায়গায় তো ও নিজের ভয়েস পরিবর্তন করে একদম ছেলে লোকের মতো করে কথা বলছিল, কখনো বাচ্চাদের মতো করে কথা বলছিল, কখনো বা ও দেখতে পায় এখানে অনেক কিছু আছে যেগুলো ওর চেহারার পরিবর্তন করতে পারে। যেরকম ওর মুখের কাটার দাগটা এখন ও একদম ঢেকে দিতে পারে, তবে ব্যথাটা ওর রয়ে গেছিল। সুচেং মনে মনে বলে, আমি তো ম্যাজিক্যাল অবজেক্ট খুঁজে পেয়েছি, এটা তো আমার জীবনকেই পরিবর্তন করে দিবে। এরপরে ও দেখতে পায় এখানে আসলে ছেলে লোকের মতো ভয়েসও করতে পারবে। এরপরে অনেকগুলো আউটফিট দেখতে পায়, যেখানে এত এত জামা কাপড় ছিল, ও যেটা খুশি সেটা পরতে পারবে। এখন জামা কাপড় কিনতে গিয়ে ওকে টাকা খরচ পর্যন্ত করতে হবে না। এরপরে ও একটা আউটফিটে হাত দিলেই দেখা যায় ওর রূপ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আর নতুন একটা জামা পরে ও লিনের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে ও অনেকগুলো আউটফিট ট্রাই করে, যেগুলো ছিল অনেক গর্জিয়াস এবং অনেক রাজকীয়, কখনো নিজের চেহারায় আর কখনো অন্য চেহারায়। মনে মনে তো সুচেং এত বেশি খুশি হয়েছিল যে ওর বান্ধবী ওর এই খুশিতে খুশি হয়ে যায়। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই, ওরা সেই লোগোটা নিয়েই কাজ করছিল, যে এই লোগোওয়ালা ব্যাগকে ইউজ করে, কারণ মেয়েটিকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো ওই লোগোটা। এরপরে আমরা দেখতে পাই সুচেং ওর বাড়ির উদ্দেশ্যে ফিরছিল, তখন দূর থেকে ও ওর দিদিকে দেখতে পায়। ওর দিদি একটা ছেলের সঙ্গে কথা বলছিল, যে ছেলেটা ওর দিদির সঙ্গে খুব খারাপভাবে কথা বলে। তাই ও দৌড়ে ওই ছেলেটার কাছে গিয়ে ওই ছেলেটাকে দুরুম দারাম মার দেয়, আর বলে, কখনো মেয়েদের সঙ্গে এভাবে খারাপ করে কথা বললে তোমার খবর আছে। আর ওর দিদি ওকে চিনতে পারে না, ওর দিদি ওকে কমপ্লিমেন্ট দিয়ে বলে, তোমার মতো সুন্দরী মেয়েরা যে আজকাল এত সাহসী তা তো জানতাম না। এবার ওর মনে পড়ে যে হ্যাঁ, ওর চেহারাটা তো পরিবর্তন হয়ে আছে। তবে ও যখন ওর ব্যাগটা নিয়ে যাচ্ছিল, ওর দিদি ব্যাগটা চিনতে পারে, কারণ ওই ব্যাগটা ওর দিদিরই ছিল। দিদির ব্যাগ নিয়েই মূলত ও আজকে বাহিরে বের হয়েছিল। এরপরে ওর দিদি যখন বাসায় ফিরে আসে, তখন ও নিজের ফার্মে বাসায় ফিরে আসে। ওর হাতে ওই ব্যাগটা দেখে ওর দিদি বলে, এর জন্যই মেয়েটার কাছের ব্যাগটা চেনা চেনা লাগছিল, কারণ সেম ব্যাগ তো একটা আমারও আছে। আসলে এটা হলো ওর জিমের ব্যাগ, মানে যখন ও জিমে যেত ওই ব্যাগটা নিয়ে যেত। এরপরে ওর দিদি বলে, তুমি যে কোম্পানিতে জয়েন দিতে গিয়েছিলে সেই কোম্পানিতে আমি তোমার জয়েনিংয়ের ব্যবস্থা করেছি, আমার সমস্ত লিঙ্ক লগইনকে কাজে লাগিয়ে। এদিকে আমরা দেখতে পাই ওই কোম্পানি থেকে খুঁজে বের করা হয়েছিল সেই ব্যাগের সন্ধান। ব্যাগটি সন্ধান করতে করতে ওরা একটা জিমের নাম্বার পায়, যেখান থেকে ওরা সুচেংয়ের বোনের নাম্বার পায়। তাংচির কথা অনুযায়ী ওরা কিন্তু জানেই না যে সুচেং ওই সুন্দরী মেয়েটা। তো সুচেংয়ের বোনের কাছে ফোন দিয়ে ওরা বলে, আপনার ছোট বোন বোধহয় ওই জিমে যায়, আপনার ছোট বোনকে আমরা হায়ার করতে চাই আমাদের একটা বিউটি প্রোডাক্টের মডেল হিসাবে। এখন এরা ভেবেছিল ওই সুন্দরী মেয়েটি হয়তো ওই মেয়েটি, কিন্তু এরা তো আর জানে না ওই সুন্দরী মেয়েটি আসলে সুচেং। সুচেং যখন বাড়িতে বসেছিল তখন ওর মনে পড়ে তাংচির কথা। তাংচি ওকে এই নাম্বারটা দিয়ে গিয়েছিল, ও সুন্দর বলে তাংচি ওকে নাম্বারটা দিয়ে গেল, আর আগে ওকে কি বাজেটাই না বলেছে। তাই ওর রাগ করে তাংচির দেওয়া নাম্বারটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে তাংচি ওই মেয়েটির প্রেমে তো হাবুডুবু খাচ্ছে, এমনকি মেয়েটির যে নাম্বারও পেয়েছে, তার মানে সুচেংয়ের যে নাম্বারটা সেটাও অ্যাঞ্জেল সু নামেও সেভ করে রাখে। কারণ ওরা জানে যে ওই সুন্দরী মেয়েটার নামের শুরুতে সু আছে, তবে ওরা এটা জানে না সুন্দরী মেয়েটা আসলে সুচেং। সুচেং পরদিন নিজেকে রেডি করে নেয় আর নিজের স্কার্টটাও রিমুভ করে নেয়। এরপরে পরিপাটি হয়ে সোজা ওখানে চলে যায়, ওখানে শ্যুট করার জন্য, মানে সেই কোম্পানিতে। কিন্তু এরা সবাই অপেক্ষা করে আছে ওই সুন্দরী মেয়েটির জন্য। আর সুচেং মনে করছে ওর দিদির কল্যাণেই বোধহয় ওর চাকরিটা হয়েছে, মানে এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যখন সুচেং এখানে আসে, তাংচি ওকে দেখে অবাক হয়ে বলে, এই মেয়েটি এখানে কেন, সেই মডেল কোথায়? সুচেং তখনই বুঝতে পারে আসলে এরা মূলত ওই সুন্দরী মেয়েটিকে খুঁজছিল, কিন্তু ওই সুন্দরী মেয়েটি তো মূলত সুচেং। তাই সুচেং এখানে। এরা সবাই সুচেংকে আজও অপমান করে আর বলে, তোমার মতো মেয়েকে দিয়ে কিভাবে আমরা শ্যুট করাবো। তাই ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। ওর খুবই খারাপ লাগে, ওর স্কুল জীবনের কথা মনে পড়ে। স্কুল জীবনে ওকে একবার ওর বান্ধবী অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কিন্তু ওর এই সৌন্দর্য দেখে তাংচি ভয় পেয়ে গিয়েছিল। ও তাংচিকে দুটো বাদাম দিতে গিয়েছিল, কিন্তু তাংচি ওকে এতটাই ঘৃণা করতো বা এতটাই ভয় পেত যে সবসময় ওর থেকে দূরত্ব মেনটেন করতো। সুচেং বলে, ঠিক আছে, আমি এত ভয়ই বা কেন পাচ্ছি, আমার কাছেটা একটা জাদুই চুড়ি আছে, এটা দিয়েই আমি সবাইকে তাক লাগিয়ে দিব। কোনোভাবেই আমি কাউকে আমার নিজেকে অপমান করতে দিব না বলে ও চুড়িটা টাচ করে। কিছুক্ষণ পরে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণের ভিতরেই এখানে নতুন একটি মেয়ে চলে এসেছে, যে মেয়েটিকে দেখে একদম ক্রাশ খেয়েছিল তাংচি, যাকে ছাড়া এই শ্যুট একদমই অসম্ভব।
এখানে আসার পরেও সু চেং তার নিজের পরিচয় দেয় সু মিয়াও বলে, মানে ওর নতুন নাম হলো সু মিয়াও। এরপরে সু মিয়াও চলে যায় ওদের সঙ্গে বিজনেস কন্ট্রাক্টে সাইন করার জন্য। প্রথমত ও গিয়ে টেস্ট করে এখানকার বিউটি প্রোডাক্ট টেস্ট করে বলে, প্রোডাক্ট তো ভালোই, কিন্তু আপনাদের মন মানসিকতা তো একদমই ভালো নয়, কারণ আপনারা কোনো একটা কুৎসিত মেয়েকে কাজে নিতে চান না, কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট দিয়ে মানুষকে সুন্দরী বানাতে চান। তো যদি নিজেদের মনই ভালো না হয়, সেরকম কোম্পানিতে আমি কাজ করব না। আসলে সু মিয়াও সু চেংয়ের হয়েই প্রতিবাদটা করে দিল, আর এখানে এদেরকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। সবাই ওর চলে যাওয়াতে অবাক হয়ে যায়। কি হলো ব্যাপারটা, মেয়েটা এত সুন্দরী, এত টাকা অফার করলাম, তারপরেও কেন কাজ করবে না? তাংচি বলে, ও ঠিকই বলেছে, আমরা কেবল সৌন্দর্যেরই কদর করি। এরপরে সু চেং ওর নিজের রূপে ফিরে আসে আর ওর ফ্রেন্ডের সঙ্গে গল্প করে বলে আজকে ও খুবই স্যাটিসফাইড। ও তো এমনটাই চেয়েছিল। এমনকি ওর বান্ধবীও ওর এই আচরণে খুবই খুশি হয়। ওর বান্ধবীর কাছে তখন বারবার তাংসি মেসেজ দিতে থাকে। তাংচি বারবার সু চেংয়ের নাম্বারটা চাচ্ছিল, কারণ তাংসির এখন সু চেংকেই লাগবে। সু চেংয়ের সঙ্গে সু মিয়াওয়ের কিছু মিল আছে বলে মনে হয়েছে তার, সেজন্য সে সু চেংয়ের নাম্বারটা খুঁজছে, কারণ সু মিয়াওয়ের কোনো নাম্বার তাংচির কাছে ছিল না। তবে ওই মেয়েটিকে তো ওদের মডেল হিসেবে লাগবেই। পরদিন আমরা দেখতে পাই সু চেং যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই ওর দিকে তাংচি এগিয়ে আসে, কেননা ওর বান্ধবী লিন তাংচিকে সু চেংয়ের নাম্বারটা দেয়নি। তখনই তাংচি এসে সু চেংকে বলে, আমার মনে হয় তুমি সু মিয়াওকে চেনো, তাই না? সু চেং মনে করে যে ও হয়তো ধরা পড়ে গিয়েছে। তখন তাংচি বলে, তোমার হাতে যে ব্রেসলেটটা আছে ওই সেম রকমের একটা ব্রেসলেট আমি সু মিয়াওয়ের হাতেও দেখেছি। তো আমার মনে হয় তোমরা দুজন একে অপরের খুবই ক্লোজ ফ্রেন্ড। তাছাড়া তুমি যে ব্যাগটা ক্যারি করো সেই সেম ব্যাগ আমি দেখেছিলাম সু মিয়াওয়ের কাছেও। আর এগুলোই তো বলে দেয় তোমাদের ভিতরে একটা মিল আছে। আমার মনে হয় তোমরা একে অপরের বন্ধু। তো আমি সু মিয়াওয়ের নাম্বারটা চাই, আমি চাই সে আমাদের সাথে কাজ করুক। তুমি কি ওকে একবার কল দিবে? সু চেং তখন কল দেয়। মূলত কলটা সে লিনের কাছে দেয়। ও লিনকেই সু মিয়াও সাজিয়েছে। ও বলে, শোনো সু মিয়াও, তোমার সঙ্গে তাংচি কাজ করতে চাইছে, তুমি কি কাজ করতে চাও? লিন বুঝতে পারে যে এখন ওর সামনে তাংচি দাঁড়িয়ে আছে। লিন বলে, হ্যাঁ, তাংচিকে বলে দাও, আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। তখন সু চেং বলে, আমার বান্ধবী সু মিয়াও বলেছে ওর কাজ করতে অসুবিধা নেই, তাই তুমি এখন যেতে পারো। পরে সু চেং যখন বাড়িতে আসে ও পুনরায় সু মিয়াও রূপে চলে যায়। ও নিজেকে একটু বাজিয়ে দেখছিল, ওকে এই রূপে কি সত্যিই এত ভালো লাগে যে তাংচি ওকে দিয়ে কাজটা করানোর জন্য একদম পাগল হয়ে গিয়েছে। যাই হোক, ওর বান্ধবী বলে, তুমি এখন সু মিয়াও সাহায্য ব্যাপার না, তারপরে ওকে দেখাবে খেলাটা। আজকে সু মিয়াও সেজে মূলত তাংচির সঙ্গে দেখা করতে গিয়েছিল সু চেং। তবে ও এরকম একটা ড্রেস পরেছিল যে ড্রেস দেখে খুবই অ্যালার্জি হবে তাংচির। ছোটবেলায় এরকম ঝিকমিকি একটা ড্রেস পরা দেখে তাংচি বমি করে দিয়েছিল। সেজন্য ছোটবেলার ওই প্রতিশোধটা তোলার জন্য মূলত ও আজকে এত ঝিকিমিকি একটা ড্রেস পরে এরকম একটা বারে এসেছে। সচরাচর এরকম বারে কেউ একটা আসে না। যাই হোক, তাংচি যখন এখানে এসে ওর এই লুক দেখে তো ওর খুব অবাক লাগে। তারপরে সুমিয়াও তো শুরু করে দিয়েছে আরও ওর যত রকমের অ্যাক্টিং জানে সেই সমস্ত কিছু। এতে ও নিজেকে একটু বাজে প্রমাণ করছিল, যাতে অন্তত পক্ষে তাংচি ওকে খারাপ চোখে দেখে এবং ওকে খারাপ বলে, কারণ সু চেংকে তো তাংচি কখনোই দেখতে পারতো না। এরপরে ও ছাগলের ভুড়ি ভাজা অর্ডার করে, যে খাবারটা ছোটবেলা থেকেই তাংচি একদমই খেতে পারতো না। ছোটবেলায় একবার সু চেং ওর সামনে এই খাবার নিয়ে গিয়েছিল আর তাংচি ওখান থেকে উঠে চলে গিয়েছিল। তাংচির এই খাবারে খুবই অ্যালার্জি, তারপরেও আজকে সু মিয়াওয়ের জন্য ওকে জোর করে এই খাবারটা গিলতে হয়। আর এটাই তো প্রতিশোধ নিতে চেয়েছিল সু মিয়াও। এরপরে ওর নিজের মুখটাকে ও একটা ইফেক্ট দিয়ে একদম লাল বানিয়ে ফেলেছিল, যাতে অন্তত পক্ষে তাংচি ওকে এবার তো খারাপ বলে। কিন্তু তাংচি এবারেও বলে, তোমার তো অ্যালার্জি হয়ে গিয়েছে, চলো ডক্টরের কাছে যাবে। ও তাংচিকে বলে, আমাকে দেখতে খারাপ লাগছে না? তখন ও বলে, না, তোমার অ্যালার্জি হয়েছে। তবুও তাংচি ওকে খারাপ বলল না। তখন ওর রাগ করে বাড়িতে চলে আসে। সু চেং ওর বান্ধবীকে বলে, আমি এত নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করলাম, তারপরেও তাংচি আমাকে খারাপ বলল না। অথচ সু চেং হিসেবে আমি ওর সামনে নিজেকে এত ভালো দেখানোর চেষ্টা করি, তারপরেও ও কখনোই আমাকে ভালো বলে না। যাই হোক, সু চেং পরদিন আবারও ওই অফিসে যায়, কারণ ওর তো চাকরিটা চলে যায়নি।
আগের দিন ও শুধু অপমানিত হয়েছে, তো চাকরিটা ওকে এখানে কন্টিনিউ করতে হবে। কিন্তু এখানকার কোনো কলিগই ওর সঙ্গে কেউই ভালো করে কথা বলে না। তবে ও সবার সঙ্গে খুবই ফ্রেন্ডলি কথা বলার চেষ্টা করে। সবাই ওকে এক প্রকার একপাশেই রেখে দিয়েছিল। যাই হোক, ও এখানে এসে দুটো বই পায়, যে বই দুটো ও একদিন একটা বেঞ্চের উপরে পেয়েছিল। এরপরে ওদের মিটিং ডাকা হয়, যে মিটিংয়ে বলা হয় ওদেরকে অবশ্যই সু মিয়াওকে এই কাজে নিতে হবে। এরপরে তাংচি সু মিয়াওয়ের নাম্বারটা জোগাড় করে আর ওকে কল দেয়। মূলত এই নাম্বার সু চেংই দিয়েছিল। এখন ফোন তো একটাই, সু চেংয়ের দুইটা নাম্বার দুই নামে তাংচি সেভ করে রেখেছে। তো একটা সিম ও সু চেং হিসেবে চালায় আর আরেকটা সিম সু মিয়াও হিসেবে চালায়। যে সিমটা ও সু মিয়াও হিসেবে চালায় সেই সিমে কল দিয়ে এখন তাংচি সু মিয়াওয়ের সঙ্গেই কথা বলতে চাইছিল। তো সু চেংই এখন ভয়েসটা একটু ইফেক্ট দিয়ে সু মিয়াও হিসেবে কথা বলে। আর তাংচি ওকে বলে, দেখো আমি তোমার সঙ্গে একবার কথা বলতে চাই, তুমি প্লিজ আমাদের এখানে কাজ করো। তখন সু মিয়াও বলে, ঠিক আছে আমি তোমাদের ওখানে কাজ করব, কিন্তু যদি সু চেং বলে, সু চেং যেটাই বলবে আমি সেটাই করব, কারণ ও আমার বান্ধবী। এরপরে ও আবারও সু চেং হিসেবে কাজের অফিসে ফিরে আসে। তখন ওকে ডেকে তাংচি বলে, আমার সু মিয়াওয়ের সঙ্গে কথা হয়েছে। তখন সু চেং বলে, হ্যাঁ ও তো আমার ফ্রেন্ড, ও আমাকে বলেছে, ও নাকি তোমাকে এটা বলেছে আমি যেটা বলবো সেটা করতে। ঠিক আছে, তুমি যদি সু মিয়াওকে এখানে কাজ করাতে চাও তাহলে যেটা বলছি সেটাই করো। এরপরে ও তাংচিকে বলে একটা ভিডিও রিলস আকারে দিতে, যেখানে দেখা যাবে ও নিজের মুখেই পানি ছুড়ে দিচ্ছে আর ওর মেকআপগুলো গলে গলে পড়ছে। সেখানে ও সরি বলবে সু চেংয়ের কাছে। তো এটাও পোস্ট করে দেয়। এটা দেখে ওরা দুই বান্ধবী খুবই হাসাহাসি করে যে ওরা একটু একটু করে রিভেঞ্জ নিতে পারছে। এদিকে মিস্টার ইউ এসে বলে যায় আজকে থেকে সু চেং এখান থেকে পার্মানেন্ট কাজ করবে, শুধুমাত্র সু মিয়াওয়ের জন্যই ওরা সু চেংকেই হাতে রাখছিল। কথা মতো সু মিয়াওয়ের বেশ ধরে চলে এসেছে সু চেং এখানে শ্যুট করার জন্য। কিন্তু এখানেই কাহিনী শেষ নয়। আমরা দেখতে পাই এখানে তাংচি এসে হাজির হয়েছে, কারণ তাংচিকে আরও কিছু কাজ দিয়েছিল সু চেং। এখানে সেই ঝিকিমিকি জামা পরেও হাজির হয়েছে, যেরকম একটা জামা পরেই মূলত সু মিয়াও সেদিন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তো শুধু জামা তো নয়, বরং ওর ডান্সও করতে লাগে, যেভাবে ডান্স করেছিল সেদিন সু মিয়াও। বেচারা তাংচিকে এভাবে হেনস্থা হতে দেখে সবাই অনেক হাসতে লাগে। এবার রাজি হয়ে যায় সু মিয়াও শ্যুট করতে, বরং যত সুন্দর করে শ্যুট করা যায় তার সমস্ত চেষ্টাই সে করতে থাকে। এমনকি সে এত দারুণ মেকআপ নিয়েছিল যে ওর সামনে হাজার পানি ঢাললেও ওর মেকআপগুলো গলে পড়ছিল না। ঠিক যতটা বাজে অবস্থা হয়েছিল আগে, এখন ততটাই সুন্দর লাগে ওকে। কিন্তু এই মেয়েটিকে তো আমার বেশি একটা সুন্দর লাগলো না। এর থেকে সুচেংই তো দেখতে বেশি ভালো, এর দাঁতগুলো বড় বড়, আবার ভূতি বের হওয়া হাসি। যাই হোক, এদিকে সুচেংকে কোথাও দেখা যাচ্ছে না দেখে তাংচি একজন কলিগকে জিজ্ঞেস করে সুচেং কোথায়। তো সে বলে, আমরা অনেকক্ষণ ধরেই সুচেংকে কোথাও দেখতে পাচ্ছি না। সু মিয়াও আবার এই কথাটা শুনতে পায়। সু মিয়াওয়ের তখন মনে হয় ওকে এক্ষুনি আবার সুচেংয়ের রূপে ফিরে যেতে হবে। এদিকে সু মিয়াওয়ের কাছে যেহেতু সুচেংয়ের নাম্বার, যাই হোক মানে সুচেংই তো সু মিয়াও, তো সুচেংয়ের যে নাম্বারটা ইউজ করে সেখানে তাংচি কল দিয়ে ওকে খোঁজ করলে ও সোজা গিয়ে ওর লুক চেঞ্জ করে পুনরায় আবারও সুচেং হয়ে ফিরে আসে। তাংচি উপর থেকে দেখে যে ওর বান্ধবীর সঙ্গে দেখা করে ফিরছে। এখানের কেউ ওর সঙ্গে ভালো করে কথা বলছিল না, কারণ ও সকাল থেকে কোনো কাজ করেনি, কারণ সকাল থেকে কেউ ওকে দেখতে পায়নি। ও সবার জন্য কফি এবং কিছু খাবার নিয়ে এলেও কেউ কথা বলে না ওর সঙ্গে। তাংচিও ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এতে ওর আসলেই খারাপ লাগে। কিছুক্ষণ পরে সবাই আবার সু মিয়াওয়ের খোঁজ করলে ওকে পুনরায় রূপ বদল করে সু মিয়াও হিসাবে সামনে আসতে হয়। তখন থেকে সুচেং আবার সবার সামনে থেকে হারিয়ে যায়। এভাবেই চলতে লাগে ওর বাথরুমে দৌড়াদৌড়ি। একবার ও সু মিয়াও হিসেবে আসে, আর একবার যখন সু চেংকে সবাই খোঁজে তখন আবার সু চেং রূপে হাজির হয়। এভাবেই চলতে থাকে। যাই হোক, শেষ পর্যন্ত ওর কাজটা কমপ্লিট হয়। যখন ওর কাজটা শেষ হয় ও দ্রুত করে এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তাংচি ওকে আটকানোর চেষ্টা করে। তারপরেই ও সু চেং রূপে আবারও পুনরায় ফিরে আসে। তখনও ওকে সবাই কিন্তু একটু এড়িয়ে চলছিল। তবে আজকে যেহেতু অনেক ভালো একটা কাজ হয়েছে, তাই ওর সমস্ত কলিগরা সবাই একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে ওরা অনেক ড্রিঙ্ক করতে শুরু করে। এরপরে সুচেং ওর বান্ধবীকে কল দিয়ে বলে, এই বারের সামনে আসো, আমি তোমার গাড়িতে করে চলে যাব। ওর বান্ধবী
ওর গাড়িতে নিয়ে আসে সেই বাড়ির সামনে। কিন্তু তখনই আমরা মিস্টার ইউকে দেখতে পাই। ও অনেক ড্রিঙ্ক করে অনেক মাতাল হয়ে গিয়েছিল, সেজন্য একটা গাড়ি পেয়ে সোজা সেই গাড়িতে উঠে পড়ে। আর এই গাড়িটা পার্ক করা ছিল একদম রোড সাইডে, সেজন্য এখানকার ট্রাফিক পুলিশ দ্রুত ওকে গাড়িটা নিয়ে চলে যেতে বলে। সো ওর বান্ধবী আর পিক আপ করতে পারে না সুচেংকে। সুচেং তখন ওর বান্ধবীর কলটা রিসিভ করে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই চলে যাচ্ছি। ওর বান্ধবীর খুবই রাগ হয় যে এই উৎকট ঝামেলার লোকটা কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো। এখন আমি আমার বান্ধবীকেও পিক আপ করতে পারছি না। তো অলরেডি এখানকার বারটিও বন্ধ হয়ে যাচ্ছে, এখানে শুধুমাত্র তাংচি পড়ে আছে। বারের লোকটি বলে যে তাংচিকেও এখান থেকে নিয়ে যেতে। পরদিন সকালবেলা আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে গভীর ঘুমে ছিল সু মিয়াও বা সুচেং। কিছুক্ষণ পরেই ও দেখে ও আসলে তাংচির পাশে ঘুমিয়ে আছে এবং ও মনে করে এটা স্বপ্নও, কিন্তু না, এটা আসলেই বাস্তব। দ্রুত করেই ও বেড থেকে নেমে পড়ে। তারপরেই ওর মনে পড়ে গত রাত্রে কী হয়েছিল। গত রাত্রে মূলত ও তাংচিকে তাংচির বাড়িতে নামিয়ে দিতে এসে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর তাংচিকে সোজা ওর রুমে নিয়ে আসে আর তাংচিকে ধাপাস করেই নিচে ফেলে দেয় আর নিজে বেডের উপরে ঘুমিয়ে পড়ে। এই পর্যন্তই ওর মনে আছে। তড়িঘড়ি করে ও নিজের জামা কাপড় ব্যাগ এগুলো নিয়ে দৌড়ে বাইরে বের হয়ে আসে। যখনই ও দরজা দিয়ে বের হচ্ছিল তখনই তাংচি ওর পিছু পিছু উঠে আসে। ও দরজা বাহিরে থেকে ভিতরের দিকে ঠেলে দেয়। তাংচিও ঠেলাঠেলি শুরু করে। এর ভিতরে ও নিজের চেহারা বদলে নেয় আর ইয়া বড় করে একটা হাসি দেয়। একে দেখে অবাক হয়ে যায় তাংচি। তখন এ তাংচিকে শুভ সকাল বলে আর বলে, সকালে ব্রেকফাস্টটা করে নিও অ্যান্ড টেক কেয়ার। এটা বলে ওই মেয়েটি চলে যায়, মানে সুমিয়াও। কিন্তু তাংচি বেচারা অবাক হয়ে গিয়েছে। ও কি তবে এই মেয়েটির সঙ্গে রাত কাটিয়েছে? তবে ওর তো কিছুই মনে পড়ছে না। তখন ও মনে করার চেষ্টা করে। গত রাত্রে যখন ওর জ্ঞান ফিরেছিল তখন ও দেখে ফ্লোরে শুয়ে আছে। তারপরে ও নিজেই বেডে উঠে শুয়ে পড়ে। কিন্তু ওর মনে হয়েছে পাশে কেউ ছিল, তবে ও স্পষ্ট করে মনে করতে পারে না। এখন ওর এটা খেয়াল হয় যে তাহলে এখানে সুমিয়াও ছিল। সাথে সাথে ওর বন্ধুকে কল দেয়। এদিকে ওর বন্ধু তো লিনের গাড়িতে ঘুমাচ্ছিল। ওর বন্ধু যখন এই কথা শোনে তখন লিন এখানে এসে জোরে চিল্লাচিল্লি শুরু করলে তাংচি মনে মনে বলে, তুমিও তাহলে একটা মেয়ের সঙ্গে রাত কাটিয়েছো। এটা বলে ফোন কেটে দেয়। এখানে একটা ওর রাবার ব্যান্ড পায়, যেটা ও মনে করেছিল সুমিয়াও ভুল করে রেখে গিয়েছে, তাই রাবার ব্যান্ডও নিজের হাতে রেখে দেয়। এদিকে আমরা ইউকে দেখতে পাই। ইউয়ের কাছে অনেক টাকা দাবি করেছিল লিন, যেহেতু একটা ভাড়ার কস্ট তো আছেই। তো এখন ইউয়ের কাছে 200 টাকা ছিল, ও 200 টাকা দিয়ে যায় আর বলে, উই চ্যাটে আমরা অ্যাড হয়ে নিই, আমার ফোনের এখন চার্জ শেষ হয়ে গিয়েছে, পরে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। পরদিন যখন সুচেং কাজে আসে তখন দেখা যায় কতদিন যে ফটোশ্যুটগুলো হয়েছিল সেগুলো নিয়েই মূলত মিটিং হচ্ছিল। আর এই মিটিংয়ের ভিতরেই বারবার তাংচি সুমিয়াওকে কল দিতে থাকে। কিন্তু এবার খুব মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল সুচেং ওর বান্ধবীকে এসে এই সব কথা জানায়। ও আবারও যখন কাজ করতে যায় তখন ওর কাছে এক গাদা ফাইল দিয়ে যাওয়া হয়। যেহেতু গত 2 দিন ধরে ও একদম উধাও ছিল, সেজন্য ওকে এতগুলো ফাইল দিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামীকাল সকালের ভিতরে এই সমস্ত ফাইলগুলো অ্যানালাইসিস করে জমা দিতে হবে। তো সারা রাত জেগে মেয়েটা কাজ করতে থাকে। একে একে সবাই কাজ ছেড়ে চলে যায়, কিন্তু ও কাজ করতে থাকে। এদিকে সুমিয়াও যে নাম্বারটা ইউজ করতো সেই নাম্বারে তাংচি বারবার কল দিলে সুচেং নাম্বারটা বন্ধ করে দেয়। অনেক রাত পর্যন্ত অনেক ট্রাই করে তাংচি, কিন্তু তাও সুমিয়াওকে রিচ করতে পারে না। এমনকি ও অনেকগুলো টেক্সট পর্যন্ত দিয়েছে সুমিয়াওকে। এদিকে সুচেং কাজ সমস্ত কিছু শেষ করে একটু পানি নেওয়ার জন্য বাইরে যায় বা একটু হাত মুখ ধোয়ার জন্য। তখনই এই রুমে আসে, মানে সুচেংয়ের রুমে আসে তাংচি। এসে দেখে মেয়েটা অনেক রাত অবধি কাজ করেছে। তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এদিকে আমরা সুচেংকে দেখতে পাই ও ওয়াশরুমে যখন ফ্রেশ হচ্ছিল তখনই ওর ভিতরে হঠাৎ করে কিছু চেঞ্জেস আসতে শুরু করে, মানে ওর চেহারা আনস্টেবল হয়ে যেতে শুরু করে। দেখা যায় ওর এই ব্রেসলেটটাও ভালো করে কাজ করছে না। যখন এখান থেকে চলেই যাচ্ছিল তখন তাংচি এদিকেই আসে, তাই ও একটা অন্ধকার রুমের ভিতরে ঢুকে পড়ে। তাংচি এদিকে সুচেংকে বারবার কল দিচ্ছে, কারণ সুচেং এখানে ছিল, তাহলে সে গেল কোথায়। ইভেন ও সুচেংয়ের কাছে সু মিয়াওয়ের ব্যাপারেও জানতে চাইছিল। তখনই ও শুনতে পায় কেউ একটা কোথাও শব্দ করছে। সো ও ওই রুমের ভিতরে আসে আর এখানে লাইটটা জ্বালিয়ে দেখতে পায় এখানে আসলে সুমিয়াও। ও সুমিয়াওকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে? আসলে ওর চেহারা এখন পাল্টে গিয়েছে। সুমিয়াও বলে, আমি সুচেংয়ের সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম, তুমি লাইটটা বন্ধ করো। এটা বলে লাইট বন্ধ করে দেয় আর
যখন আবারও তাংচি লাইট দিতে যায়, ও দ্রুত করে তাংচিকে জড়িয়ে ধরে, যাতে একবারও ওর মুখটা তাংচি দেখে না ফেলে, কারণ ওর চেহারা এখন একবার সু চেং হয়ে যাচ্ছিল আর একবার সু মিয়াও হয়ে যাচ্ছিল। কিন্তু ওর এই জড়িয়ে ধরাতে আবার তাংচির মনে মনে তো বাটারফ্লাই উঠতে শুরু করে, কারণ তাংচি তো সু মিয়াওকে অনেক পছন্দ করে। তাংচি বলে, আমিও তোমাকে অনেক দিন থেকে পছন্দ করি, কিন্তু এত দ্রুত এসব কিছু করার দরকার নেই। এদিকে আমরা দেখতে পাই ওর বান্ধবী লিনকে। লিনের বাকি টাকাটা ফেরত দেবার জন্য এসেছিল ইউ। তখনই ওরা খেয়াল করে আশেপাশে সন্দেহজনক কেউ একটা এই বাড়ির দিকে ফোকাস রেখেছে। আসলে ওটা আর কেউই নয়, ওটা ছিল সু মিয়াও। এখন ওটা কে এটা দেখার জন্য ইউ যখন যায়, সু মিয়াও ওকে একটা ঘুষি দিয়ে দেয়। এরপরে ওর বান্ধবী লিন পড়ে গেলে আর সু মিয়াও দূরে থাকতে পারে না, এখানে চলে আসে। সু মিয়াওকে এখানে দেখে ইউ বলে, তুমি এখানে? তার মানে তোমরা দুজন একে অপরের ফ্রেন্ড? ও আচ্ছা। যাই হোক, এরপরে সু মিয়াও এবং লিন চলে যায়, আর ইউ বলে, এরা ফ্রেন্ড তো জানতাম না। সো মিয়াও লিনকে বলে, আসলে আমার এই ব্রেসলেটের ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছে, এটা এখন আপগ্রেডিং হচ্ছে, মাত্র 3% হয়েছে 2 ঘন্টায়। আমি জানি না কতক্ষণে এটা ঠিক হবে, আর আমার চেহারা এখন এই অবস্থা, আমি কি করব? আজকে আমি তোমার বাড়িতেই থেকে যাব। এদিকে আমরা দেখতে পাই জ্ঞান ফিরে এসেছিল তাংচি। জ্ঞান ফিরে দেখে ও ল্যাবে পড়ে আছে, আর ওর মনে পড়ে যে একটু আগে মানে রাত্রেবেলা ওকে সু মিয়াও হঠাৎ জড়িয়ে ধরেছিল, আর তারপরে সু মিয়াও ওকে অজ্ঞান করে এখান থেকে পালিয়েছে। কিন্তু মেয়েটি ওকে জড়িয়ে ধরার পরে অজ্ঞান কেন করে দিল, এটা ওর মাথায় কোনোভাবেই ঢোকে না। তাই ও বারবার ওকে টেক্সট দিতে শুরু করে, কিন্তু সু মিয়াও ওকে একদমই পাত্তা দিচ্ছিল না। দেখে সোজা লিনের বাড়িতে চলে আসে তাংচি। তাংচি আসলে জানতে পেরেছে ইউ এর কাছে যে এখন সু মিয়াও লিনের বাড়িতে আছে, তাই ও সোজা এই বাড়িতে চলে এসেছে। যাই হোক, লিন ওকে আটকানোর চেষ্টা করলেও পারে না। তাংচি এখন এসে একে বলে, আমি তোমার সঙ্গে একটা ডিনার করতে চাই, তো আজকে আমি তোমাকে লোকেশনটা জানিয়ে দিব। আমি তোমাকে কিছু কথা বলতে চাই, প্লিজ তুমি সেখানে আসবে। আসলে রাত্রে যে ওই সুমিয়া ওকে জড়িয়ে ধরেছিল, এই ব্যাপারটার পর থেকে ওর মনে তো সবসময় লাড্ডু ফুটছে, সেজন্য ও আজকে প্রপোজ করবে এই চিন্তা করেছে। তাই সুমিয়াওকে বলছে যেন রাত্রে দেখা করে। এদিকে অফিস থেকে একদিনের ছুটি নিয়েছিল সুচেং, কারণ এই চেহারা নিয়ে তো অফিসে যেতে পারবে না। রাত্রেবেলা ওর ফ্রেন্ডের সঙ্গে আসে একটা জায়গায়, এটা ছিল মূলত একটা নদীর পাড়। এখানেই মূলত ওর দেখা করার কথা আছে তাংচির সঙ্গে। তাংচি এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। সুমিয়াও তো জানতেও পারেনি যে তাংচি ওকে আজকে মনে হয় ভালোবাসার কথা বলবে। ও ভেবেছে হয়তো এমনিই কথা বলবে। তো এখানে যখন ও আসে, তাংচি বলতে শুরু করে, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছি। ওদিকে এর ওই যে চার্জ মাত্র 50% হয়েছে, তার মানে এখনো পর্যন্ত অনেক বাকি। কিন্তু এর ভিতরেই আবার বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যাওয়ায় ওর চেহারা আবার পাল্টাতে শুরু করেছে। এখন তাংচির সামনে বসে আছে, তাংচি যদি দেখে ফেলে তাহলে ওর তো সব শেষ। ও তাংচির কথা তো শুনছেই না, বরং নিজেকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করে যাচ্ছে। তাংচি নিজের মতো কিন্তু প্রপোজ করেই যাচ্ছে, তবে সুমিয়াও এসব একদমই কানে নিচ্ছে না। ওর এখন নিজেকে বাঁচাতে হবে, তাই কোনো উপায় না পেয়ে ও সোজা যে জাহাজের ভিতরে ছিল সেখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। মূলত ওরা সুন্দর একটা জাহাজের ভিতরে ছিল। তাংচি বুঝতে পারে না হঠাৎ ওর হলোটা কি, তাই ও অবাক হয়ে যায় আর নিজেও ওর পিছু পিছু ঝাঁপ দিয়ে দেয়। এরপরে দুজনেই সাঁতরাতে শুরু করে, দুজনেই প্রাণপণে সাঁতরাচ্ছে। কোনো মতে লিনের গাড়ি পর্যন্ত পৌঁছে যায় সুমিয়াও। সুমিয়াও এসে বলে, আমি দ্রুত করে বাড়িতে চলো, এখন কিন্তু অনেক বিপদ আছে। ভাইরে ভাই, আমি এরকম প্রপোজ জীবনেও কোনো ড্রামাতে দেখিনি। এদিকে তাংচির অবস্থা খুবই খারাপ, ও বারবার সুমিয়াওকে কল দিচ্ছে, কিন্তু সুমিয়াও বলে যে আমার মনে হয় বজ্রপাতের কারণেই আমার এই অবস্থা হচ্ছে, বৃষ্টির কারণে নয়, বজ্রপাতের কারণেই মূলত আমার এই আনস্টেবল চেহারা হয়ে যাচ্ছে। আর এখন মাত্র 53% আপগ্রেডিং হয়েছে, সো এখন ওকে যেভাবেই হোক লুকিয়ে থাকতে হবে। ও লিনের বাড়িতে চলে এসেছে। এখানে এসে যখন একটু খাওয়া দাওয়া শুরু করেছে, আর কিভাবে যে ওকে প্রপোজ করার চেষ্টা করেছিল তাংচি এসব গল্প করছিল, ঠিক তখনই এখানে আবারও তাংচি এসে হাজির। বেচারা একদম কাঁপতে কাঁপতে এসে হাজির হয়েছে, আর বারবার লিনকে বলছে, আমি একটিবার সুমিয়াওয়ের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু লিন বলে, সুমিয়াও এখানে নেই। তাংচি বলে, আমি তো ওর শু দেখতে পেয়েছি, ও এখানেই আছে, আমাকে একবার ভিতরে যেতে দাও। লিন কোনোভাবেই ওকে ভিতরে যেতে দিবে না, কিন্তু বেচারা তো একদম নাছোড়বান্দা, ও তো ভিতরে ঢুকবেই আর সুমিয়া ওর সঙ্গে কথাও বলবে। তো দ্রুত করে ও লিনকে সরিয়ে দেয় আর ভিতরে প্রবেশ করে। ভিতরে এসেই দেখে একটা কেউ পড়ে গেছে, মানে পড়ে যাওয়ার সাউন্ড। আসলে এখান থেকে সিঁড়ি দিয়ে পালাচ্ছিল সুমিয়াও, তবে দ্রুত করতে গিয়ে ও এখানে এভাবেই পড়ে গিয়েছে।
কাংচিওকে এই অবস্থায় দেখে তো একদমই অবাক। যাই হোক, এর সাথে সাথেই শেষ করছি ফিল্টার ড্রামার প্রথম পর্বের গল্প। তো গল্পটি যদি আপনাদের একটু ইন্টারেস্টিং লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।